ইউনিট 2 লেসন 3 পড়ব। ওকে, ইউনিট 2 লেসন 3। দেখো তোমরা কয়েকটা ছবি দেখো, এগুলা হচ্ছে একজন চিত্রশিল্পীর আঁকা কয়েকটা ছবি, আমাদের বাংলাদেশি একজন চিত্রশিল্পী। দেখো এখানে স্বাভাবিক কৃষকদের ছবি আছে, কিন্তু খুব পেশিবহুল মানুষগুলা। মনে হচ্ছে এই যে নায়করা আমরা মুভিতে হিরোদেরকে যেরকম পেশিবহুল দেখি, খুব বডি বিল্ডার টাইপস, এখানে কৃষকদেরকে ওরকম ওভাবে উনি এঁকেছেন। হ্যাঁ, একজন গৃহবধূর কথা আছেন যিনি একটা গরু থেকে দুধ দহন করছেন। তাহলে এই যে চিত্র, এগুলো আমাদের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন একজন, যার নাম একটু পরেই আমরা জানবো। তাহলে তোমার মনে হতে পারে স্যার এইভাবে পেশিবহুল করে এঁকেছেন কেন? তাহলে ওই শিল্পীর একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে তিনি ভাবতেন কৃষকদেরকে কেন আমরা আমাদের চিত্রে দুর্বল অথবা কৃষকায় জীর্ণ শীর্ণ করে কেন আঁকবো? ওরাই তো আসলে প্রকৃত শক্তিশালী মানুষ, যারা সভ্যতাকে মানব জাতিকে টিকিয়ে রেখেছে। কৃষকরাই তো টিকিয়ে রেখেছে, রাইট? এই মানুষগুলা তাদের নিজস্ব জায়গা থেকে খুব শক্তিশালী মানুষ, স্ট্রং ম্যান, যাদের কারণে পৃথিবী টিকে আছে, সভ্যতা টিকে আছে। তাহলে মানুষগুলোকে তোমার জীর্ণশীর্ণ অবস্থায় আঁকার তো কোনো মানে হয় না। এটার পিছনে ওনার একটা ফিলোসফি ছিল, ঠিক আছে? উনি সেজন্যই ওদেরকে একটু পেশিবহুল শরীর দিয়ে আঁকতেন, ঠিক আছে? তাহলে ছবিগুলো দেখছো, চিত্রকর্মের শিল্পীকে আসলে দেখো, ওনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান, বা সংক্ষেপে তাকে বলতে হয় SM সুলতান। হ্যাঁ, এই যে দেখো মানুষটা, অনেক লম্বা চুল, একটা মোটা গ্লাস পরে আছেন, SM সুলতান। ওনার নাম কি? SM সুলতান। ওনার বাড়ি হচ্ছে নড়াইলে, নড়াইলে, তৎকালীন যশোরে। ওকে, তাহলে দেখো প্রতিভাবান মানুষগুলো একটু এরকমই হয়, লম্বা চুল, ঝাগড়া চুলের হয়, রাইট? আমরা সাধারণ মানুষগুলা আমরা একটু বেশি পরিপাটি হই। হ্যাঁ, 1 মাস যেতে না যেতেই চুল কেটে ফেলি, বা তোমাদের মতো সেজেগুজে থাকি সবসময়। কিন্তু প্রতিভাবানরা একটু অগুছালো হয়, এটা তাদের প্রতিভার স্বাক্ষর। হ্যাঁ, আমরা শিল্পী মানুষ দেখছো তোমরা এমনি বাস্তবে, শিল্পীরা একটু লম্বা চুল, দেখছো? আচ্ছা, তাহলে উনি হচ্ছে SM সুলতান, একজন বাংলাদেশি বিখ্যাত চিত্রশিল্পী, যিনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। তাহলে তার জন্ম 1923-এ আর মৃত্যু 94-তে। তাহলে 70 ইয়ার্স মতো বেঁচে ছিলেন তিনি, 71, ঠিক আছে? খুব বেশি না। তাহলে চলো আমরা এবার পড়াই যাই। তোমাদের ওখানে আছে না সবার হাতে? তাহলে ওই প্যাসেজটা এখানে লাইন বাই লাইন আমি লিখেছি, বাংলা অর্থ সহ একটু খেয়াল করো, তোমরা এখানে দেখতে পারো। শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইডলি নোন অ্যাজ SM সুলতান। তাহলে শেখ মোহাম্মদ সুলতান তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন SM সুলতান নামে। ওকে, ওয়াজ এ ডিস্টিংগুইশড, তিনি ছিলেন একজন স্বনামধন্য, নাম করা। ডিস্টিংগুইশড মানে সম্মানিত বলতে পারো, সম্মানিত, স্বনামধন্য, নাম করা একজন বাংলাদেশি পেইন্টার, একজন বাংলাদেশি চিত্রশিল্পী। রিনাউন্ড ফর, যিনি পরিচিত ছিলেন ফর হিজ ডিস্টিংটিভ। এই ডিস্টিংটিভ শব্দটা যদি তোমরা একটু দেখো, ডিস্টিংটিভ মানে স্বতন্ত্র, আলাদা। ডিস্টিংটিভ মানে কি? স্বতন্ত্র বা আলাদা। তার স্বতন্ত্র পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল। তাহলে তার ব্যক্তিগত এবং শৈল্পিক যে ধরন, স্বতন্ত্র ধরনের কারণে তিনি একজন সুপরিচিত বা স্বনামধন্য ছিলেন। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? এই যে বাংলায় লেখা আছে দেখো, শেখ মোহাম্মদ সুলতান, যিনি SM সুলতান নামে পরিচিত, তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি তার অনন্য ব্যক্তিগত এবং শিল্পকলা শৈলীর জন্য পরিচিত ছিলেন। ঠিক আছে মেয়েরা? নেক্সট লাইন দেখো, বর্ন অন অগস্ট 1923, ওনার জন্ম হয়েছিল 1923-এর অগস্টে, ইন যশোর, বাংলাদেশ, বাংলাদেশের যশোর জেলায়। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, তাহলে সুলতানকে প্রায় সময় স্মরণ করা হয় অ্যাজ এ বোহেমিয়ান আর্টিস্ট, একজন বোহেমিয়ান শিল্পী হিসেবে। বোহেমিয়ান মানে স্বাধীন চেতা, যিনি সাধারণত সমাজ, রাষ্ট্র, এইসব মানে তথাকথিত আমাদের যে ধ্যান ধারণাগুলো আছে ওগুলার বাইরে তিনি স্বাধীন চেতা ছিলেন, স্বাধীন জীবন
আচরণে বিশ্বাসী ছিলেন। তাহলে ওর বোহেমিয়ান শিল্পী হিসেবে তাকে স্মরণ করা হয়। হু ট্রাভেলড, যিনি ভ্রমণ করতেন এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে তিনি ভ্রমণ করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তারপর দেখো, ডিসপাইট হিজ ইউনিক ভিশন, তার অসামান্য দৃষ্টিভঙ্গি সত্ত্বেও হি অনলি অ্যাচিভড, তিনি অর্জন করেছিলেন ওয়াইড স্প্রেড রেকগনিশন, ব্যাপক বিস্তৃত পরিচিতি, লেটার ইন লাইফ, তাহলে জীবনের শেষ দিকে তিনি পরিচিতি লাভ করেন। তাহলে শুরুর দিকে যদিও তাকে মানুষ তেমন একটা চিনত না, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ওকে, তারপর দেখো, হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড, তাহলে তার যে কর্ম সেটা প্রথম প্রদর্শিত হয়েছিল ইন ঢাকা ইন 1976, 1976 ঢাকায় তার প্রথম চিত্রকর্ম প্রদর্শিত হয়। অ্যাজ সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ, এটা ছিল উল্লেখযোগ্য একটা রেট্রোস্পেক্টিভ। এই শব্দটা যদি তোমরা একটু দেখো, রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে অতীত নিয়ে যেটা কাজ করে, অতীত সংক্রান্ত, রিলেটেড টু পাস্ট, এটাকে বলে রেট্রোস্পেক্টিভ। এখানে রেট্রোস্পেক্টিভ বলতে এখানে কি বুঝাইছে সেটা বলি। এস এম সুলতানের জীবনের শুরু থেকে তিনি যত শিল্পকর্ম এঁকেছেন, চিত্র এঁকেছেন, সবগুলা ধারাবাহিকভাবে ওখানে ওই প্রদর্শনীতে ছিল। কথাটা কি বুঝছো? মানে শুধু এক সময়ের ছিল না, তার আগে থেকে সবগুলাই ছিল সেখানে। তাহলে একটা রেট্রোস্পেক্টিভ ছিল অর্গানাইজড বাই গতি ইনস্টিটিউট ঢাকা, যেটা ঢাকার এই ইনস্টিটিউটটা আয়োজন করে। ওকে, ইন 1987, 1987 সালে। সলিডিফাইড, তাহলে সলিডিফাই এই শব্দটার মানে হচ্ছে শক্তিশালী করা। সলিডিফাই মানে কি? শক্তিশালী করা। তাহলে যেটা শক্তিশালী করেছিল, দরজাটা একটু বন্ধ করে দাও এরা, দরজাটা একটু বন্ধ করে দাও। সলিডিফাইড হিজ স্ট্যাটাস, তার যে সম্মান বা পরিচিতি সেটাকে শক্তিশালী করেছিল। অ্যাজ এ মেজর আর্টিস্ট, একজন প্রধান শিল্পী হিসেবে তার যে স্ট্যাটাস, মর্যাদা, সেটাকে প্রতিষ্ঠিত করেছিল ওই প্রদর্শনীটা, যেটা তার পুরনো একদম সারা জীবনের শিল্পকর্ম সব যেখানে প্রদর্শিত হয় ওই গতি ইনস্টিটিউট ঢাকাতে। ঠিক আছে মেয়েরা, এরপর আসো। ডিসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, তাহলে এস এম সুলতান এসেছিলেন একটা অবহেলিত পরিবেশ, অর্থাৎ তার পরিবার খুব বেশি সচ্ছল ছিল না, আন্ডার প্রিভিলেজ ছিল, মানে কম সুবিধাভোগী ছিল। দ্যাট মিনস তুমি এক কথায় বলতে পারো অবহেলিত। তাহলে অবহেলিত একটা পরিবার থেকে তিনি এসেছিলেন। এস এম সুলতান মেড হিজ মার্ক ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, তাহলে এস এম সুলতান তার ছাপ রেখে গিয়েছিলেন শিল্পের জগতে। ওকে, থ্রু, মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে বলছে দেখো, শিয়ার প্যাশন, শিয়ার মানে শুধুমাত্র, অথবা আমরা বাংলায় নিছক বলি না, নিছক আবেগ বা আসক্তি, প্যাশন মানে হচ্ছে আসক্তি, ভালোবাসা, নিছক আসক্তি দ্বারা, অ্যান্ড হিজ অ্যাবিলিটি, এবং তার সক্ষমতা দ্বারা, টু বিল্ড, তৈরি করার, এন্ডিউরিং কানেকশন, এন্ডিউরিং মানে স্থায়ী, টেকসই, আর কানেকশন মানে কি? যোগাযোগ, এন্ডিউরিং কানেকশন। তাহলে একটা স্থায়ী যোগাযোগের দক্ষতা থেকে তিনি পুরো শিল্পের জগতে একটা ছাপ রেখে যান। আমরা কি বুঝছি? তারপর আসো, অলদো হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড হিজ এডুকেশন, দেখো তার পরিবারের আর্থিক সামর্থ্য ছিল না তার শিক্ষাকে চালিয়ে নেওয়ার মতো। তিনি কোথায় পড়তেন? অ্যাট কলকাতা স্কুল অফ আর্টস, কলকাতার স্কুল অফ আর্টসে পড়তেন তিনি। হ্যাঁ, হি রিসিভড এ স্পেশাল রিকমেন্ডেশন, তাহলে তিনি একটা বিশেষ সুবিধা পান। দ্যাট অ্যালাউড হিম, যেটা তাকে সুযোগ করে দেয়, টু স্টাডি দেয়ার, সেখানে পড়াশোনা করতে, ফর 3 years, 3 বছরের জন্য তিনি কলকাতা স্কুল অফ আর্টসে পড়াশোনা করার সুযোগ পান একটা বিশেষ সুবিধার কারণে। ঠিক আছে, যদিও তার পরিবারের সে আর্থিক সামর্থ্য ছিল না তাকে পড়াশোনা করানোর মতো। ওকে, আমরা কি বুঝছি? তারপর আসো, হি ইজ ভেরি সিম্পল, তার খুব সরল বাট হাইলি ফিলসফিক্যাল, তাহলে তার চিত্রকর্মগুলো ছিল খুব সরল, কিন্তু চিত্রকর্মগুলো কেমন ছিল? হাইলি ফিলসফিক, খুব উচ্চ মার্গীয়
দার্শনিক মনোভাব সম্পন্ন ছিল তার চিত্রকর্মগুলো, যেখানে অনেক কিছু ভাবার মতো ছিল। হুইচ ফিচার, তার চিত্রকর্মের বৈশিষ্ট্য কি ছিল দেখো, নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে যেই চিত্রকর্মের বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের প্রকৃতি এবং বাংলাদেশের মানুষ। আমরা কি বুঝছি? তারপর আসো, হ্যাজ বিকাম দ্য প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন। প্রাইম মানে প্রধান, সোর্স মানে উৎস, আর ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তাহলে তার চিত্রকর্মগুলা অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে যায় ফর দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স। নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের কাছে তার চিত্রকর্মগুলা অনুপ্রেরণার প্রধান উৎস ছিল। ঠিক আছে কি মেয়েরা, আমরা বুঝছি? তারপরে আসো, সুলতান ক্যারেক্টার্স ওয়্যার ফার্মার্স। তাহলে সুলতানের যে চিত্রকর্মে যে চরিত্রগুলো ছিল সেগুলো মেইনলি কি ছিল দেখো, তিনি কি নিয়ে আঁকতেন? ফার্মার্স, কৃষক নিয়ে আঁকতেন। তার চরিত্রগুলো ছিল প্রধানত কৃষক, রুরাল উইমেন, গ্রামীণ নারী, গ্রামীণ নারীরা তার চিত্রকর্মে ছিল, চিলড্রেন, বাচ্চারা ছিল, অ্যানিমালস, প্রাণী ছিল, অ্যান্ড ইভেন প্যাটস। প্যাট মানে হচ্ছে পোষা প্রাণী, কুকুর, বিড়াল, এগুলো হচ্ছে পোষা প্রাণী, প্যাটস। তাহলে এগুলো তার চিত্রকর্মের চরিত্র ছিল। এরপরে দেখো, দ্য মেইন ফিচার অফ হিজ পেইন্টিং। তার চিত্রকর্মগুলোর প্রধান ফিচার ছিল, প্রধান বৈশিষ্ট্য ছিল কারা? মাস্কিউলার ফার্মার্স। আমরা কি মাসেল মানে জানি? এরা মাসেল মানে বলো তো? মাসেল মানে পেশি, মাংসপেশি। যাদের মাংসপেশি সুগঠিত, সে অধিক পরিশ্রমের কারণে অথবা ব্যায়ামের কারণে। তাহলে মাস্কিউলার মানে হচ্ছে পেশিবহুল, সুগঠিত শরীর যাদের। ঠিক আছে? তাহলে তার চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল মাস্কিউলার ফার্মার। তার কৃষকরা কেমন ছিল? পেশিবহুল ছিল, উইথ এক্সটেন্সিভ মাসেলস, যাদের প্রচুর পেশি ছিল, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্যাচার, এবং যাদের শরীরটা ছিল, শারীরিক অবয়ব ছিল কি? গডলি, ঈশ্বর সুলভ। এমনি কৃষককে উনি মানে খুব দুর্বলভাবে আঁকেননি, তিনি কৃষককে আঁকছেন ঈশ্বরের মতো পেশিবহুল করে আঁকছেন। এটার পিছনে তার ফিলোসফিটা বলেছিলাম না? তারপরে আসো, হুইচ মেক হিজ ফার্মার লার্জার দেন লাইফ। যেটার কারণে তার আঁকা কৃষকরা কি হয়ে যায়? জীবনের চেয়ে বড় হয়ে যায়। জীবনের চেয়ে বড় মানে এক্সট্রাঅর্ডিনারি, অসামান্য, অসাধারণ হয়ে যায়। ঠিক আছে? এরপরে দেখো, সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্ক। তাহলে তিনি যে চিত্রকর্মগুলো আঁকতেন, সেই চিত্রকর্মের কোনো খেয়াল তিনি রাখতেন না, তিনি সেগুলোকে যত্ন করতেন না। ওকে, তাই কি হতো? মেনি আর লস্ট, তার আঁকা অনেকগুলো ছবি হারিয়ে গেছে। ঠিক আছে? এরপরে দেখো, হি ওয়াজ আনকনসার্ন, তিনি উদাসীন ছিলেন। আনকনসার্ন মানে কি? উদাসীন। তিনি উদাসীন ছিলেন অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস, এমন ম্যাটেরিয়াল তিনি ইউজ করতেন না দ্যাট উড প্রিজার্ভ। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, প্রিজার্ভ মানে কি? তাহলে তিনি তার চিত্র আঁকতে গিয়ে এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করতেন না যেটার কারণে তার চিত্রকর্ম দীর্ঘদিন টিকে থাকবে। তিনি যেখানে সেখানে চিত্র এঁকে ফেলতেন। কথাটা হচ্ছে তিনি একটু উদাসীন ছিলেন, তার চিত্রগুলো সংরক্ষণের ব্যাপারে তিনি একটু উদাসীন ছিলেন। এরপরে দেখো, সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট আ লেগেসি অফ আর্টওয়ার্ক। তাহলে সুলতানের মানসিকতা কখনো তার শিল্পকর্মগুলোকে টিকিয়ে রাখার উপর ছিল না, বাট অফ আইডিয়াস। তিনি যেটা করতে চাইতেন সেটা হচ্ছে তিনি তার চিত্রকর্মের চেয়ে তার চিন্তাটাকে, ধারণাকে প্রচার করতে চাইতেন। কথাটা কি বুঝছো? এরপর আসো, অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, তিনি অনেক সম্মানজনক পুরস্কার পাওয়ার পাশাপাশি অ্যাকুলেটস মানে সম্মাননা, অ্যান্ড বিং ফিচার্ড ইন টপ আর্ট ইনস্টিটিউশন, তিনি অনেক স্বনামধন্য উঁচু শিল্প প্রতিষ্ঠানে তাকে নিয়ে ফিচার করা হয়, তাকে নিয়ে সেখানে আলোচনা হয়। সুলতান রিসিভড অ্যা ওয়াইড প্রেস কভারেজ। তাহলে সুলতান ব্যাপক প্রেস কভারেজ পান। প্রেস মানে তো তোমরা জানো কি? মিডিয়া কভারেজ, প্রেস কভারেজ মানে পেপারের পত্রিকায় তাকে নিয়ে অনেক লেখালেখি হয়। অ্যান্ড লডেট্রি, এই লডেট্রি শব্দটার মানে হচ্ছে প্রশংসা সূচক। লডেট্রি মানে কি? প্রশংসা সূচক। তাকে প্রশংসা সূচক ক্রিটিক্যাল রিভিউজ দেওয়া হয়, মানে সমালোচক রিভিউ দেওয়া হয় ইন রিনাউন্ড নিউজ পেপার,
অনেক নামকরা পত্রিকায়, যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাম, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লা মোদে অ্যান্ড মেনি মোর। তাহলে এগুলো হচ্ছে পৃথিবীর বিখ্যাত কিছু সংবাদপত্রের নাম, যেখানে এস এম সুলতানকে নিয়ে কি করা হতো, অনেক ফিচার লেখালেখি করা হতো, যেখানে তাকে নিয়ে অনেক প্রশংসাসূচক রিভিউ, সমালোচকরা রিভিউ করতো, মানে তার প্রশংসা করে সমালোচকরা অনেক লেখালেখি করত। এরপরে দেখো, হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন অ্যাজ এ গ্রেট পেইন্টার, একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে, অফ ক্লাসিক ডিমেনশন। তাহলে ক্লাসিক ঘরানার একজন বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে তিনি পুরো পৃথিবী জুড়ে পরিচিতি লাভ করেন। ঠিক আছে, ডিমেনশন মানে মাত্রা, ক্লাসিক্যাল মাত্রা। এরপরে দেখো, সুলতান রিসিভড, তাহলে এস এম সুলতান গ্রহণ করেছিলেন, পেয়েছিলেন 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার, এই শব্দটা বলো, প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। আচ্ছা, আমরা প্রেস্টিজ মানে তো সবাই জানি সম্মান, রাইট? তাহলে এই প্রেস্টিজ হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেস্টিজিয়াস সম্মানজনক, আমরা প্রেস্টিজিয়াস বলি, এটা জিয়াস না, প্রেস্টিজিয়াস, প্রেস্টিজিয়াস, মনে থাকবে? আচ্ছা, তারপর আসো, আমরা কি প্যাসেজটা পড়েছি? সহজ ছিল না কঠিন ছিল? কিছু কিছু আনকমন ওয়ার্ডস আছে, তারপরে তোমরা যদি পড়ে রাখো, এটা আশা করি সহজ একটা টপিক। এরপরে দেখো, তোমাদেরকে বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংস। এই যে আমরা এগুলো তোমাদের ওখানে, এখানে যদিও কালারফুল আছে, তোমাদের ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তুমি যদি ওয়ার্ড মিনিংগুলো না পড়ো, তাহলে এমসিকিউ পারবে না, এবং ওয়ার্ড না শিখলে, ভোকাবুলারি যদি তোমার ভালো না হয়, তুমি ইংরেজিতে দক্ষ হতে পারবে। তাহলে এই যে শব্দ, তার সিনোনিম, তার অ্যান্টোনিম, এগুলো একটু পড়ে নেবা। হ্যাঁ, ঠিক আছে মেয়েরা, পড়বে তো? তাহলে চলো আমরা এবার এমসিকিউতে যাই। প্রথম এমসিকিউতে বলছে, দেখো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিস্টিংগুইশড? ডিস্টিংগুইশ শব্দটার সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটা? প্রথম বলছে প্রাইম মানে প্রধান, কোটিয়াস মানে ভদ্র, কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল মানে কি? বিতর্কিত, ডিগনিফাইড সম্মানিত। তাহলে বলো তো কোনটা? অ্যান্সার হচ্ছে ডিগনিফাইড, সম্মানিত, স্বনামধন্য। ঠিক আছে, এরপর আসো নেক্সট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বোহেমিয়ান ইমপ্লাই অ্যাবাউট এস এম সুলতান? বোহেমিয়ান শব্দটা দ্বারা এস এম সুলতানের কি বোঝানো হয়েছে? তিনি কনজারভেটিভ ছিলেন, রক্ষণশীল ছিলেন। রক্ষণশীল বুঝো? যারা তাদের চিন্তা থেকে বাইরে ভাবতে পারে না, উনি কি রক্ষণশীল ছিলেন? না। ফর্মাল আনুষ্ঠানিক ছিলেন? ওয়েলদি তিনি সম্পদশালী ছিলেন? নাকি আনকনভেনশনাল ছিলেন? আনকনভেনশনাল মানে হচ্ছে অপ্রচলিত, কনভেনশনাল মানে প্রচলিত, আনকনভেনশনাল মানে অপ্রচলিত। অর্থাৎ তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না, একটু বোহেমিয়ান, ভিন্ন ধরনের ছিলেন, বুঝছো? স্বাধীন চেতা ছিলেন, ভবঘুরে ছিলেন। আমরা কি বুঝছি মেয়েরা? এখানে অ্যান্সার কোনটা? আনকনভেনশনাল। ঠিক আছে, তারপর আসো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড? এটা একটু কারেকশন করে নাও, তোমাদের শিটে সিনোনিমাস ওয়ার্ড আসছে, সিনোনিমাস ওয়ার্ডটা কেটে অপোজিট ওয়ার্ড লিখো, শিটে একটু কানেকশন করো। 3 নম্বরে এমসিকিউ, এই এমসিকিউ নাম্বার 3, ওখানে কেন যাচ্ছ? সিতে প্রশ্নটা দেখো, প্রশ্নের এই জায়গাটা চেঞ্জ করো। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রেস্টিজিয়াস? প্রেস্টিজিয়াস মানে আমরা কি জানি? সম্মানজনক, সম্মানসূচক। আমরা অপশন যদি দেখি, ডিস্টিংগুইশ মানে সম্মানজনক না, নোটেবল মানে উল্লেখযোগ্য,
ইমিনেন্ট মানেও প্রসিদ্ধ, নাম করা, সম্মানজনক। এখানে বাকি থাকলো ইনসিগনিফিক্যান্ট। আমরা সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য জানি, তাহলে ইনসিগনিফিক্যান্ট মানে কি দাঁড়ালো? ওটার বিপরীত তাৎপর্যহীন। মেরা ইনসিগনিফিক্যান্ট মানে কি? তাৎপর্যহীন। তাৎপর্যহীন। তাহলে সম্মানজনকের বিপরীত শব্দ চাইছে, রাইট? বিপরীত শব্দ কি? তাৎপর্যহীন, ইনসিগনিফিক্যান্ট। ঠিক আছে, এরপর আসো। হাউ ইজ এস এম সুলতান অফেন রিমেম্বার? এস এম সুলতানকে প্রায় সময় কিভাবে স্মরণ করা হয়? তিনি কি ইউনিক আর্টিস্ট ছিলেন, ফেমাস আর্টিস্ট ছিলেন, অ্যাজ এ ট্রাভেলার ছিলেন, অ্যাজ এ ফ্রি স্পিরিটেড আর্টিস্ট ছিলেন? ফ্রি স্পিরিটেড আর্টিস্ট মানে মুক্ত চিন্তার শিল্পী ছিলেন। অ্যান্সার হচ্ছে অ্যাজ এ ফ্রি স্পিরিটেড আর্টিস্ট। আমরা কি বুঝছি মেয়েরা? তারপর আসো, দ্য ফ্রেজ ইন দ্য প্যাসেজ লার্জার দেন লাইফ মিনস। আমরা প্যাসেজে একটা শব্দ পেয়েছিলাম না, লার্জার দেন লাইফ, জীবনের চেয়ে বেশি, এরকম বড়, এরকম পড়েছিলাম। তার মানে কি ইনসিগনিফিক্যান্ট, তাৎপর্যহীন, অর্ডিনারি, সাধারণ, ইম্পুভারিশ, দরিদ্র? তাহলে একটা হলো না, বাকি থাকলো কি? এক্সেপশনাল মানে কি? ব্যতিক্রমী। এক্সেপশনাল মানে কি? ব্যতিক্রমী। তাহলে লার্জার দেন লাইফ মানে হচ্ছে জীবনের চেয়ে বড়, এমনি জীবন যেরকম সেরকম না, এর চেয়ে ব্যতিক্রম। ওকে, এক্সেপশনাল। ওকে, তারপর আসো, হোয়াট ডাজ রেট্রোস্পেক্টিভ রিফার টু ইন দ্য প্যাসেজ? প্যাসেজে রেট্রোস্পেক্টিভ দিয়ে কি বুঝাইছে? তোমাদেরকে বলেছিলাম রেট্রোস্পেক্টিভ ইজ সামথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য পাস্ট, যেটা অতীতের সাথে রিলেটেড। তাহলে এখানে অতীতের কথা আছে কোথায়? দেখো, a review of past work, অতীতের কর্ম একটা রিভিউ, সেটাই হচ্ছে কি? রেট্রোস্পেক্টিভ। অ্যান্সার কোনটা? a review of past work। ঠিক আছে মেয়েরা, তারপর আসো, দ্য প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স। তাহলে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য উৎসাহের প্রধান উৎস কি ছিল? আমরা প্যাসেজে পড়েছি কি এস এম সুলতান বলেছিলেন বাংলার মানুষ এবং বাংলার প্রকৃতি। তাহলে এটা আছে কোথায়? নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ। দেখো, নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ আমরা কি পেয়েছি মেয়েরা? নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ। তারপর আসো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইউনিক? ইউনিক মানে অসামান্য, অদ্বিতীয়, অনন্য। ঠিক আছে, যেরকম আরেকটা নাই। তাহলে আমরা অপশনস যদি পড়ি, রেয়ার না অর্ডিনারি, সাধারণ, নর্মাল, সাধারণ, কমন, সাধারণ, একই কথা না? বাকি থাকলো কি? রেয়ার। তোমরা কি রেয়ার মানে জানো? দুর্লভ, দুষ্প্রাপ্য, যেরকম সহজে খুঁজে পাওয়া যায় না। তাহলে অনন্য হচ্ছে এমন কিছু যেটা সহজে খুঁজে পাওয়া যায় না, রাইট? যেটার মতো আরেকটা নাই। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা পেলাম কি মেয়েরা? রেয়ার মানে হচ্ছে দুর্লভ, দুষ্প্রাপ্য। ওকে মেয়েরা, তারপরে আসো, এরপরে বলছে, আমরা নেক্সটটাতে যাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিডিফাইড ইন দ্য প্যাসেজ মিন? প্যাসেজে সলিডিফাইড শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? তোমরা কি সলিড মানে জানো? সলিড মানে জানো? সলিড মানে হচ্ছে কঠিন। যেমন পদার্থের তিনটা অবস্থা, বলো তো কি কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। সলিড মানে কি? কঠিন। সলিডিফাই এটা একটা ভার্ব, যেটার অর্থ হচ্ছে শক্তিশালী করা। এটার অর্থ কি মেয়েরা? তাহলে সব কোনো কিছুকে শক্তিশালী করা, সলিডিফাইড, এটার অর্থ কি? সিনোনিমাস ওয়ার্ডটা কি? দেখো এখানে এই শব্দটা দেখো, 4 নম্বর শব্দটা স্ট্রেংথেন। তোমরা স্ট্রেংথ মানে বলো তো? এই স্ট্রং মানে কি? স্ট্রেংথ মানে শক্তি, আর এই স্ট্রেংথ থেকে আসছে স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। এখানে অ্যান্সার কোনটা হবে মেয়েরা? স্ট্রেংথেন।
এরপর আসো, হোয়াট লিগেসি ডিড এস এম সুলতান লিভ ফর ফিউচার জেনারেশন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য এস এম সুলতান কোন লিগেসিটা, তার কোন ঐতিহ্যটা রেখে গিয়েছিলেন? সেটা হচ্ছে অ্যান ইন্সপিরেশন ফর নিউ জেনারেশন অফ পেইন্টার্স। নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের জন্য তিনি কি রেখে গিয়েছিলেন? তিনি অনুপ্রেরণা রেখে গিয়েছেন। তারপর আসো, হোয়াট ওয়াজ দ্য কি ফিচার অফ সুলতানস ডেপিকশন অফ ফার্মার? সুলতানের যে কৃষকদের চিত্রায়ন ছিল সেখানে মূল বৈশিষ্ট্য কি ছিল? ওনার কৃষকরা কিরকম ছিল বলো তো? হ্যাংলা পাতলা ছিল, ফ্রেইল বডি, দুর্বল শরীর ছিল, স্মল ছিল, ইনসিগনিফিকেন্ট স্ট্যাচার ছিল, ছোট এবং তাৎপর্যহীন শারীরিক অবয়ব ছিল, হার্ড ওয়ার্কিং ফিগার্স। এটাও তো তিনি বলেননি, তিনি বলেছেন কি মাস্কিউলার। উচ্চারণ বলো, মাস্কিউলার অ্যান্ড গডলি ফিজিক। ফিজিক মানে হচ্ছে বডি, ফিজিক মানে কি? এখানে তার চিত্রকর্মে কৃষকদের শরীরটা ছিল মাস্কিউলার, পেশিবহুল, অ্যান্ড গডলি, ঈশ্বর সুলভ। ঠিক আছে, এরপর আসবে অ্যান্সার হচ্ছে কি মাস্কুলার অ্যান্ড গডলি ফিজিক। দ্য ওয়ার্ড ফিলোসফিক মানে আমরা দার্শনিক জানি না? দার্শনিক কারা? যারা অনেক ভাবেন, চিন্তা করেন, রাইট? দার্শনিক মানে ভাবুক, চিন্তাশীল। অ্যান্সার হবে থটফুল। অ্যান্সার হবে কি? তোমরা থট মানে বলো তো মেয়েরা? চিন্তা। তাহলে থটফুল মানে চিন্তাশীল, মানে হচ্ছে ফিলোসফিক। ঠিক আছে মেয়েরা, তারপর আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আনকনসার্নড? এখানে প্যাসেজে লেখা আছে সুলতান ওয়াজ আনকনসার্নড অ্যাবাউট হিজ ওয়ার্ক। সুলতান তার কাজ নিয়ে খুব উদাসীন ছিলেন। আনকনসার্ন মানে কি? কথা বলো মেয়েরা। উদাসীন বা অসতর্ক বলতে পারো। আমরা প্রথম থেকে যদি আসি, কেয়ারফুল সতর্ক, ফোকাসড কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত, প্যাশনেট আবেগী বা আসক্তিপূর্ণ, লাস্ট আছে কি ইনডিফারেন্ট। তোমরা কি ইনডিফারেন্ট মানে জানো? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট মানে কি? এখানে অ্যান্সার কোনটা? ইনডিফারেন্ট। তাহলে আনকনসার্নডের সিনোনিম আমরা কি পেলাম মেয়েরা? ইনডিফারেন্ট। ওকে, নেক্সট দেখো, হোয়াট ডাজ মাস্কিউলার ইমপ্লাই অ্যাবাউট দ্য ফার্মার্স ইন সুলতান পেইন্টিং? মাস্কিউলার শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে সুলতানের চিত্রশিল্পে? কি বোঝানো হচ্ছে? মাস্কিউলার মানে এমন কেউ যে শক্তিশালী এবং সুগঠিত। এখানে অ্যান্সার দেখো, স্ট্রং অ্যান্ড ওয়েল বিল্ড। স্ট্রং মানে কি? শক্তিশালী। আর ওয়েল বিল্ড মানে কি? সুগঠিত। এখানে অ্যান্সার হচ্ছে সেটাই, স্ট্রং অ্যান্ড ওয়েল বিল্ড। ওকে, নেক্সট, দ্য ওয়ার্ড আন্ডার প্রিভিলেজড, অবহেলিত। আন্ডার প্রিভিলেজড মানে কি? অবহেলিত। যিনি সুযোগ সুবিধা পাননি তাকে বলে আন্ডার প্রিভিলেজড। তার পরিবার আন্ডার প্রিভিলেজড ছিল বলছে না? তাহলে আসো আমরা অপশনস দেখি। ডিস্টিংগুইশড মানে তো আমরা সম্মানিত পড়েছি। ওয়েল অফ মানে আজকে জানি, ওয়েল অফ মানে হচ্ছে ধনী। ওয়েল অফ মানে কি? আর স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত। স্ক্যাটার মানে কি? তাহলে কি একটাও হচ্ছে? যেটা আমরা একটু আগে পড়ে নিই, ডাউন ট্রোডেন। এই ডাউন ট্রোডেন মানে অবহেলিত। ডাউন ট্রোডেন মানে কি? এখানে অ্যান্সার কোনটা মেয়েরা? ডাউন ট্রোডেন। তাহলে আন্ডার প্রিভিলেজড মানেও অবহেলিত, ডাউন ট্রোডেন মানেও অবহেলিত। তোমাদের শব্দ শিখতে কষ্ট হলেও শিখে নিবা, কারণ সেকেন্ড পেপারে মেয়েরা সিনোনিম অ্যান্টোনিম আছে। তোমাকে যদি কখনো বলে যে ডাউন ট্রোডেনের একটা সিনোনিম লিখো, তখন লিখবা কি? আন্ডার প্রিভিলেজড। ওকে, নেক্সট আসো, আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সারে যাই। চল, প্রথম কোয়েশ্চেনটাতে বলছে হু ওয়াজ এস এম সুলতান? এস এম সুলতান কে ছিলেন এরকম বলছে না? এস এম সুলতানের কথা একদম প্রথম লাইনে আছে, দেখো, ওয়াজ এ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, আছে না? তাহলে তুমি প্রশ্ন লিখবা কি? এস এম সুলতান ওয়াজ এ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার। এরপরে লেখা আছে
হোয়াট ইজ হি নোন ফর? তাহলে দেখো তুমি এখান থেকে লিখবা কিভাবে, দেখো ইজটাকে হির পরে নিয়ে যাবা, ইজটাকে কোথায় নিয়ে যাবা, তুমি লিখবা হি ইজ নোন ফর, তিনি পরিচিত ছিলেন কিসের জন্য। তোমরা সেকেন্ড লাইনে দেখো ফরের পরে, সেকেন্ড লাইনে ফর আছে না, দেখছো ফরের পরে কি লেখা আছে দেখো, হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, তার স্বতন্ত্র ব্যক্তিগত এবং শৈল্পিক স্টাইলের জন্য তিনি পরিচিত ছিলেন, রাইট। আর একটু গুছিয়ে যদি লিখতে চাও এভাবে লিখতে পারো, এস এম সুলতান ওয়াজ এ ফেমাস বাংলাদেশি পেইন্টার, এটা হচ্ছে তার পরিচয়। ওকে, হি ইজ নোন ফর হিজ ইউনিক আর্ট স্টাইল, তিনি তার অনন্য শিল্পের ধরনের জন্য বিখ্যাত ছিলেন। দ্যাট শোড, এটা একটু এক্সট্রা লিখেছি, দ্যাট শোড নেচার অ্যান্ড পিপল ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের প্রকৃতি এবং মানুষকে তুলে ধরে। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো, হোয়াট চ্যালেঞ্জেস ডিড এস এম সুলতান ফেস ইন পারসুইং হিজ এডুকেশন? শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এস এম সুলতান কি ধরনের সমস্যার মুখোমুখি হন? তোমরা যদি একটু প্যাসেজে দেখো, প্যাসেজের 6 নম্বর লাইনে আসো, এই মনোযোগী থাকো, প্যাসেজের 6 নম্বর লাইনে, কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, দেখছো এর এক লাইন পরেই দেখো, হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড হিজ এডুকেশন অ্যাট কলকাতা স্কুল অফ আর্টস, দেখছো, হ্যাঁ এগুলাই তো চ্যালেঞ্জ তার, রাইট। তাহলে আমি গুছিয়ে লিখছি কিভাবে দেখো, এস এম সুলতান কেম ফ্রম এ পুয়ার ফ্যামিলি, তিনি খুব গরিব পরিবার থেকে আসছেন, অ্যান্ড হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড, এবং তার ফ্যামিলি আর্থিকভাবে সচ্ছল ছিল না তাকে সমর্থন করার মতো, হিজ এডুকেশন অ্যাট কলকাতা স্কুল অফ আর্টস, কলকাতা স্কুল অফ আর্টসের পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তার পরিবারের ছিল না। এরপর একটা কথা আছে না, তিনি স্পেশাল রিকমেন্ডেশনে ওখানে পড়াশোনা করেন, তাহলে সেটা লিখছি দেখো, বাট হি গট এ স্পেশাল রিকমেন্ডেশন দ্যাট অ্যালাউড হিম টু স্টাডি দেয়ার 3 years, ফর 3 years, তাহলে তিনি 3 বছর ধরে সেখানে স্পেশাল রিকমেন্ডেশনে পড়াশোনা করেন। এগুলো আছে না এখানে মেয়েরা, আছে? আচ্ছা, খুঁজে দিব, পাইছো? আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্য মেইন সাবজেক্ট অফ সুলতানস পেইন্টিং? সুলতানের চিত্রের প্রধান বিষয় কি ছিল? প্রকৃতি এবং মানুষ, এবং এখানে তার চরিত্রগুলা কারা ছিল তোমরা দেখো, মাঝখানে আসো, সুলতানস ক্যারেক্টার্স ওয়ার ফার্মার, রুরাল উইমেন, চিলড্রেন, অ্যানিমালস, ইভেন প্যাটস, দেখছো। তাহলে অ্যান্সারটা দেখো, দ্য মেইন সাবজেক্ট অফ সুলতানস পেইন্টিং, সুলতানের চিত্রের প্রধান বিষয় ছিল ফার্মার্স, রুরাল উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস। ওকে, হিজ আর্ট ফোকাসড অন রুরাল লাইফ ইন বাংলাদেশ, তার আর্টটা প্রধানত কিসের উপর ফোকাস ছিল? বাংলাদেশের গ্রামীণ জীবনের উপর। ঠিক আছে মেয়েরা, নেক্সট আসো, হোয়াট ইন্সপায়ার্ড দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? প্যাসেজ অনুসারে নতুন প্রজন্মের চিত্রশিল্পীদেরকে কোন জিনিসটা উৎসাহিত করে, অনুপ্রাণিত করে? তোমরা যদি এখানে একটু দেখো, হি ইজ ভেরি সিম্পল অ্যান্ড হাইলি ফিলোসফিক আর্ট which feature nature and the people of Bangladesh has become the prime source of inspiration for the new generation of painters. পাইছো? দেখো আমি কি লিখছি দেখো, এস এম সুলতান সিম্পল বাট ডিপ আর্ট, তার সরল কিন্তু গভীর চিত্রকর্মগুলা ইন্সপায়ার্ড দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স, নতুন প্রজন্মের চিত্রশিল্পীদেরকে কি করতো? অনুপ্রাণিত। হিজ পেইন্টিংস, তার চিত্র, শোয়িং দ্য নেচার অ্যান্ড পিপল অফ বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রকৃতি এবং মানুষকে দেখানো হয়েছে। মোটিভেটেড, ইন্সপায়ার্ড মানে যেমন অনুপ্রাণিত করা, মোটিভেট মানেও অনুপ্রাণিত করা, এটা অনুপ্রাণিত করেছিল ইয়াং আর্টিস্ট, তরুণ শিল্পীদেরকে অনুপ্রাণিত করেছে। আমি ভেঙে 2 লাইন করে লিখছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখ, হোয়াট ওয়াজ এস এম সুলতানস অ্যাটিটিউড টুয়ার্ড প্রিজার্ভিং হিজ ফিনিশড ওয়ার্ক? তার যে চিত্রকর্মগুলো শেষ হয়ে যেত সেটার প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? তিনি কি সতর্ক ছিলেন না অসচেতন ছিলেন? তিনি এমন জিনিস ব্যবহার করতেন না যেগুলো তার চিত্রকর্মকে টিকিয়ে রাখবে। আমরা পড়ছি না এগুলো মেয়েরা?
এই যে লাস্টের দিকের 7-8 লাইন আগে আছে, সুলতান টুক, এখান থেকে লিখো, সুলতান এক লাইন আগে থেকে লিখো তার, সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্ক অ্যান্ড মেনি আর লস্ট, দেখছো? হি ওয়াজ আনকনসার্নড অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়াল দ্যাট উড প্রিজার্ভ, আছে না? এই দুইটাই লাইন আমরা একটু গুছিয়ে লিখছি কিভাবে দেখো। এস এম সুলতান ডিডন্ট কেয়ার মাচ অ্যাবাউট প্রিজার্ভিং হিজ ফিনিশড ওয়ার্ক, তার শেষ করা চিত্রকর্ম টিকিয়ে রাখার ব্যাপারে তিনি অতটা দায়িত্বশীল ছিলেন না, সতর্ক ছিলেন না। মেনি অফ হিজ পেন্টিংস ওয়ার লস্ট, তার অনেকগুলো চিত্রশীল হারিয়ে যায়। বিকজ হি ডিডন্ট ইউজ ম্যাটেরিয়াল, কারণ তিনি এমন ম্যাটেরিয়াল, এমন উপাদান ইউজ করেননি দ্যাট কুড প্রিজার্ভ দ্যাম, যেটা ওই চিত্রকর্মগুলোকে টিকিয়ে রাখতে পারে, সংরক্ষণ করতে পারে। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, প্রিজার্ভ মানে কি মেয়েরা? সংরক্ষণ করা। এরপরে প্রশ্ন হতে আসো, হোয়াট ওয়াজ এস এম সুলতানস প্রাইমারি ফোকাস ইন হিজ আর্টিস্টিক ক্যারিয়ার, তার যে শিল্পের ক্যারিয়ার ছিল সেখানে তার প্রাইমারি ফোকাস কি ছিল, প্রধান লক্ষ্য কি ছিল? তিনি কি তার চিত্রকর্মগুলো রেখে দিতে চেয়েছিলেন, নাকি তিনি তার চিন্তা ভাবনাটাকে রেখে যেতে চেয়েছিলেন? এখানে আমরা একটা লাইন এখানে এরকম এমনটা পেয়েছিলাম মেয়েরা, আমি লাইনটা তোমাদেরকে দেখাই। হিজ সং, এরকম একটা লাইন আছে না, লাইনটা খুঁজো, পাইছো? হিজ সং বলে একটা লাইন আছে না? সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট এ লিগেসি অফ হার্ড ওয়ার্ক বাট অফ আইডিয়াস। এই কথাটাকে এক্সপ্লেইন করে দুইটা লাইনে লিখছি, এখানে দেখো। সুলতান ফোকাসড অন শেয়ারিং আইডিয়াস থ্রু হিজ পেইন্টিং, সুলতান মনোযোগ দিয়েছিলেন পেইন্টিং এর মাধ্যমে তার আইডিয়াকে শেয়ার করতে, তার মনোভাবকে শেয়ার করতে। নট ক্রিয়েটিং এ লিগেসি অফ আর্ট ওয়ার্ক, তাহলে শিল্পের কোনো লিগেসি, ঐতিহ্য তিনি রাখতে চাননি। তিনি যেটা করতে চেয়েছিলেন তার চিত্রের মাধ্যমে তার ধারণা, মনোভাবকে প্রকাশ করতে চেয়েছিলেন। হিজ আর্ট ওয়াজ মেন্ট টু এক্সপ্রেস থটস অ্যান্ড আইডিয়াস, তার চিত্রকর্মগুলা তার চিন্তা এবং ভাবনাকে প্রকাশ করে। নট জাস্ট টু লিভ বিহাইন্ড ফিজিক্যাল ওয়ার্ক, তিনি শুধুমাত্র ওই ফিজিক্যাল ওয়ার্ক চিত্রকর্মগুলো রেখে যেতে চাননি, তার চিন্তা ভাবনাগুলোকে শেয়ার করতে চেয়েছেন। ঠিক আছে, এরপরে দেখো, হোয়াট ওয়ার দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিগার্স অফ এস এম সুলতানস পেইন্টিং, এস এম সুলতানের পেইন্টিং এর প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তাহলে আমরা ওই যে মাস্কিউলার ফার্মার্স এগুলো পড়ছিলাম না, সেগুলাই দেখো। দ্য ফিগার্স অফ এস এম সুলতানস পেইন্টিং ওয়ার মাস্কিউলার ফার্মার্স উইথ স্ট্রং বডিস, তাহলে এস এম সুলতানের পেইন্টিং এর প্রধান বিষয়বস্তু ছিল পেশিবহুল কৃষক, দৃঢ় শরীর সম্পন্ন পেশিবহুল কৃষক। দিস ফার্মার্স লুকড লার্জার দেন লাইফ, আমরা এই লাইনটা পেয়েছি না, লার্জার দেন লাইফ, এদেরকে দেখতে মনে হতো যে জীবনের চেয়ে বড়, হ্যাঁ। অ্যান্ড সিম্বলাইজ স্ট্রেংথ, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম এস এম সুলতান কৃষকদেরকে পেশিবহুল করে আঁকার কারণ হচ্ছে তিনি কৃষকদেরকে শক্তিশালী রূপে দেখাতে চাইতেন। ওকে মেয়েরা, নেক্সট আসো, লাস্ট প্রশ্ন। হোয়াট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ডিড এস এম সুলতান রিসিভ ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবনকালে তিনি কোন সম্মানসূচক পুরস্কারগুলো পান? একদম লাস্ট লাইনটা পড়ো তোমরা, একদম লাস্ট লাইন আছে না, সুলতান রিসিভড 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, আছে না? লাস্টে আমি শুধু একটা লাইন অ্যাড করেছি, দেখো, দিস অ্যাওয়ার্ডস, এই পুরস্কারগুলো অনার্ড হিজ ওয়ার্ক, তার কর্মেরকে সম্মান জানায় ইন দ্য আর্টস, তাহলে তার যে শিল্পকর্মগুলো আছে সেগুলোকে সম্মান জানাতো ওই পদকগুলা দ্বারা সম্মানিত করা হয়। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আর একটা লাস্ট, আমরা ফ্লোচার্টটা যদি একটু দেখে নিই। এখানে বলতেছে তুমি শেখ সুলতানের সম্পর্কে ইনফরমেশন লিখো, শিল্পী হিসেবে তার কি ইনফরমেশন গুলো আছে। 1 নম্বরে লেখা আছে, দেখো, ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, এটা 1 নম্বরে লেখা আছে না? এরপরে তোমাকে তার শিল্প সম্পর্কীয় তথ্যগুলো লিখতে হবে। তোমরা আগে ডিস্টিংগুইশ বাংলাদেশি রাইটার ওটা পাইছো কিনা বলো, পাইছো? একদম প্রথমে মেয়েরা, ওই এই যে এই যে এই যে, ঠিক আছে। এরপরের দেখো মেয়েরা, এরপরের ফ্লো চার্টে আমি কি লিখবো?
অ্যান আর্টিস্ট নোন ফর ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, এটা এর পরের লাইনে আছে দেখো, এই যে নোন ফর ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, পাইছো? প্যাসেজে আন্ডারলাইন করে রাখো, তার পরপরই লেখা আছে তো, আছে মেয়েরা? পাইছো? আচ্ছা, তারপরে দেখো একটু পরেই পাবা, এ বোহেমিয়ান আর্টিস্ট হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, আছে না বোহেমিয়ান রাইটার আর্টিস্টের কথা আছে না? হ্যাঁ, হু ট্রাভেলস এক্সটেন্সিভলি আছে না, এটা এর পরের বারে লিখছি। তারপরে দেখো অ্যান আর্টিস্ট হ্যাভিং ইউনিক ভিশন, ওখানে লেখা আছে ডিসপাইট হ্যাভিং ইউনিক ভিশন, আছে না? হিস ইউনিক ভিশন কথাটাকে অ্যান আর্টিস্ট হ্যাভিং এই অংশটা যোগ করে লিখছি, একজন শিল্পী যার ছিল একটা অদ্বিতীয় অনন্য একটা দৃষ্টিভঙ্গি ছিল। ওকে, নেক্সট আসো, অ্যান আর্টিস্ট হ্যাভিং অ্যান আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ডের কথা একটু পরে আছে না, আর একটু যাও, আরো যাও, আরো, আর পরের লাইনে যাও, এর পরের লাইনে, হ্যাঁ আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড আছে না? তাহলে আমি জাস্ট শুরুতে কি লিখছি দেখো মেয়েরা, অ্যান আর্টিস্ট হ্যাভিং, অ্যান আর্টিস্ট হ্যাভিং এই কথাটা লিখে বাকিটা সেম রেখে দিছি, রাইট? লাস্ট 6 নম্বরটা দেখো, অ্যান আর্টিস্ট হ্যাভিং শিয়ার প্যাশন ফর ইন দ্য আর্ট, তাহলে একজন শিল্পী যার চিত্রকর্মে খুব কি ছিল, আসক্তি ছিল, ভালোবাসা ছিল। ঠিক আছে, আমরা কি ধরতে পারছি? আমি গ্রুপে অ্যান্সারগুলো পোস্ট করব, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে লিখবা, এখানে একটা সামারি আছে, এটাও তোমরা এমনি পড়ে রাখতে পারো। আচ্ছা, আমি এগুলো সহ দিয়ে দেবো, ঠিক আছে মেয়েরা?